বাংলাদেশের পাওনা পাকিস্তানের মিটিয়ে দেওয়া উচিত বলছেন বিশ্লেষকরা। উন্মুক্ত কারাগারের উদ্যোগ, বন্দীদের সম্পৃক্ত করা হবে উৎপাদনমুখী কাজে। মানিকগঞ্জে বাসে চাঁদাবাজি আগে করতেন মামা, এখন করছেন ভাগিনা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১-এর সংবাদে আপনাদের সাথে থাকছে আমি তাসনিম আফিফা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21TV এই চ্যানেলে। বাংলাদেশ ও পাকিস্তান সম্পর্ক উন্নয়নে ভারতের নাক গলানো উচিত হবে না বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তারা বলছেন, স্বাধীনতার আগের সম্পদ ফেরত ও সম্পর্ক উন্নয়নের স্বার্থে বাংলাদেশের প্রকৃত দাবিগুলো পাকিস্তানের মেনে নেওয়া উচিত। রিপোর্ট নাইম আহমেদের। প্রায় ১৫ বছর পর ১৭ এপ্রিল ঢাকায় হয়েছে বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। এর মধ্য দিয়ে দুই দেশের আশা সম্পর্ক আরও উন্নত হবে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলেছেন, বাংলাদেশের সরকার পরিবর্তনের পর ঢাকার নেতৃত্ব অনেক শক্তিশালী। পাকিস্তানের রয়েছে নিজস্ব পররাষ্ট্রনীতি, তাই বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক উন্নয়নে ভারতের নাক গলানো উচিত নয়। Well, first, India should not show any reaction because Bangladesh and Pakistan both are independent sovereign countries. Dhaka, this seems very strong. They have been calling spade a spade and they are letting India not to interfere. And obviously, India cannot ask anything to Pakistan. বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে পাকিস্তানের কাছে সম্পদ পাওয়ার বিষয়ে তিনি বলেন, এই দাবির সত্যতা রয়েছে এবং তা পরিশোধ করা উচিত। All these demands which have come, they will come in front of the Pakistani government, and everything which is genuine, I believe it should be given because the relations are important and the money is not important. So if this money is genuine, where the Bangladesh government have raised the concern, so the money may be sent back, given to Bangladesh, even in some installments. তবে ১৯৭১-এর গণহত্যার বিষয়ে বাংলাদেশ ও পাকিস্তানের ভিন্ন ভিন্ন মতবাদ রয়েছে। এ নিয়ে আলোচনা হতে পারে। পাকিস্তান চাইবে যে বাংলাদেশের মানুষ উদারতা দেখাবে এবং সামনের দিকে নতুন করে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে এগিয়ে যাবে। People of Bangladesh must show magnanimity and they should also move on. Secondly, this new government is there. Now this is a new government, new setup, new people. It's a new Bangladesh. And now I think there will be conversation within Pakistan and how to move on. দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের পর সম্পর্ক উন্নয়নে শীর্ষ পর্যায়ে বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে বলেও মনে করেন এই বিশ্লেষক। I don't want to get into past or unearth. নাইম আহমেদ, ২১ টেলিভিশন। জেলখানার নাম পরিবর্তন করে কারেকশন সার্ভিস বাংলাদেশ করতে সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছে কারা অধিদপ্তর। একই সঙ্গে উন্মুক্ত কারাগারের ধারণা থেকে যে কোনো ইকোনমিক জোনে প্রথমবারের মতো কারেকশন ইন্ডাস্ট্রিয়াল পার্ক নামে একটি কারাগার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়ন হলে ১৫ থেকে ২০,০০০ বন্দী নিজেদের সংশোধনের পাশাপাশি পাবেন উপার্জনের সুযোগ। ২১ টেলিভিশনকে এসব তথ্য জানিয়েছেন আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন। আরও জানাচ্ছেন দীপু শিকদার। কারাগার মানে শুধু নরক যন্ত্রণা নয়, কারণে অকারণে শাস্তি ভোগ নয়। এই ধ্যান ধারণা থেকে বেরিয়ে বিশ্বের অনেক দেশেই উন্মুক্ত কারাগারের কার্যক্রম চলে আসছে আরও আগ থেকেই। উন্মুক্ত কারাগারের ধারণা থেকে এবার উন্নত রাষ্ট্রগুলোর সঙ্গে তাল মিলিয়ে দেশের যে কোনো ইকোনমিক জোনে কারেকশন ইন্ডাস্ট্রিয়াল পার্ক নামে একটি ভিন্নধর্মী কারাগার স্থাপনের উদ্যোগ নিয়েছে কারা অধিদপ্তর। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী এই কারাগারে বন্দীর ধারণ ক্ষমতা হবে ১৫ থেকে ২০,০০০। বেসরকারি উদ্যোক্তাদের যুক্ত করার মধ্য দিয়ে স্থাপন করা হবে ১০ ইউনিটের উৎপাদনমুখী কারখানা। কারাবন্দীদের দেয়া হবে
উন্নত প্রশিক্ষণ। তবে এর আগে জেলের নাম পরিবর্তন চায় কারা অধিদপ্তর। বাংলাদেশ জেলের পরিবর্তে এটা কারেকশন সার্ভিস বাংলাদেশ নাম করার জন্য আমরা প্রস্তাব প্রেরণ করেছি। ইন অ্যান অ্যাভারেজ যদি 1000 বন্দী উৎপাদনমুখী কারখানায় ধরি তাহলে 10টা ইউনিটের মতো কাজ হতে পারে। বন্দীদেরও এমন একটা এনভায়রনমেন্ট ওখানে অফার করতে চায় যেটা ওপেন জেলে পৃথিবীর বিভিন্ন জায়গা আছে, তার ইট উইল বি নট লাইক এ ট্রেডিশনাল জেলের মতো হবে না। এই উদ্যোগ আলোর মুখ দেখলে হাজারো কারাবন্দীর কর্মসংস্থান নিশ্চিত হবে বলে জানান তিনি। আমাদের উদ্যোগ যদি সফল হয় তাহলে তারা ইভেন কোনো বন্দীর জেলে থেকেই কিন্তু তার পরিবারকে তার যে ইনকামটা হবে এটার মাধ্যমে সে কিন্তু তার পরিবারকেও সহায়তা করতে পারবে। কারা প্রধান আরও জানান, নিরাপত্তা শতভাগ নিশ্চিত করেই কারাগারের তথ্য প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। যেমন আমরা উৎপাদনমুখী করবো, একই সাথে আমাদেরকে নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। সো আমরা তথ্য প্রযুক্তি নির্ভর করে বিশেষ এআইটাকে ব্যবহার করবো এখানে তাদের কমিউনিকেশন এবং অন্যান্য বিষয়গুলোকে নিয়ন্ত্রণ এবং মনিটরিং করার জন্য, যাতে হার্মফুল কোনো কমিউনিকেশন ওইখান থেকে বাইরে না হয়। নীতিগত অনুমোদন পেলে শুরু হবে উদ্যোগ বাস্তবায়নের কাজ। সরকার ডেফিনেটলি ডিসাইড করবে কোথায় সুবিধাজনক হবে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। আগে চাঁদা তুলতেন মামা, এখন উঠাচ্ছেন ভাগিনা। পাটুরিয়া মানিকগঞ্জ ঢাকা রুটে চলাচল করা 1000 গাড়ি থেকে গড়ে 500 টাকা চাঁদা নেওয়া হচ্ছে। চাঁদার এর পরিমাণ প্রতিদিন 5 লাখ টাকা, যা মাসে দাঁড়ায় 1.5 কোটিতে। দিনের পর দিন এসব চললেও জানা নেই প্রশাসনের। অভিযুক্তরা বলছেন চাঁদাবাজি নয়, নিয়ম মেনে ওঠানো হয় টাকা। মানিকগঞ্জ প্রতিনিধি আল আমিন মাহমুদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এলাকার দৃশ্য এটি। বাস স্ট্যান্ডে আসা প্রত্যেকটি গাড়ি থেকে এভাবেই নেওয়া হয় চাঁদা। প্রতিটি গাড়ি থেকে নামে বেনামে নেওয়া হয় 100 থেকে 200 টাকা। তবে এই চাঁদা কিসের তা জানেন না চালকরা। মানিকগঞ্জ 100 টাকা, ঘাটে 200 টাকা পার্কিং আছে। আর এখানে 50 টাকা পার্কিং, আর রাস্তায় ওই 20 টাকা করে, আর মানিকগঞ্জ 100 টাকা, টোটাল 500 টাকার মতো লাগে আমাদের। আমরা নিচে 200 টাকা, সব মিলিয়ে কত টাকা নিতেছে? এই 420 টাকা। আমারে অর্ডার দিছে, মানে একটা বলছে যে অর্ডার জন্য সেটাই, মানে কারে কি দেয় না দেয় সেটা আমি জানি। আমি জানি যে আমি পারিশ্রমিক হিসাবে আমি 20 টাকা পাই। শুধু মানিকগঞ্জ বাস স্ট্যান্ড নয়, গাড়ি থেকে চাঁদা নেয়ার অভিযোগ পাটুরিয়া ঘাটেও। ঘাটে আসা গাড়িগুলো থেকে নেওয়া হয় 300 থেকে 500 টাকা পর্যন্ত। চালকরা বলছেন আলাল আর বাবুলের নাম ভাঙিয়ে নেওয়া হয় এসব চাঁদা। লিটন বাবুল এরাই মানিকগঞ্জের নিয়ন্ত্রণ করে আর কি, মালিক সমিতির। জানদার হলো মালিক সমিতির কর্মকর্তারা, এই আপনার আলাল চেয়ারম্যানের বাইক নেয়। আগে ঘাট থেকে চাঁদা নিতেন শিবালয় উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম খান। অনেকেই বলছেন এখন নিচ্ছেন তার ভাগিনা জেলা বিএনপির সদস্য আলাল উদ্দিন। আর বাস স্ট্যান্ড থেকে চাঁদা উঠাতেন শ্রমিক লীগ সভাপতি বাবুল সরকার। আর এখন নেয় তার ভাগিনা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন। কেউ কেউ বলছেন সায় আছে আরও উপরের লোকজনের। আলাল আপনার দোকান নিতে আপনার নাম ভাঙ্গায় 150 টাকা, 300 টাকা করে, 350 টাকা করে নেয়। লিটন এরা ওই রীতা আফার সাথে রাজনীতি করে, আর মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে ওরাই লুটপাট করে খাইতেছে আর কি। তবে চাঁদা নেয়ার কথা অস্বীকার করছেন তারা। বাসেই নেওয়া হয় আর ট্রাকে, এর বাইরে কোনো টাকা ওঠানো হয় না। পুরো যে পার্কিংটা আছে 50 টাকা, এটা তো সরকারি টাকা, ইজারাদার হিসেবে ডাক আনছি। যদি এর বাইরে কেউ ওঠায় তাহলে সেগুলো আমাদের লোক না, আমাদের দায়িত্ব নেই। এখানে যে কাউন্টার যে লোকজন আছে তাদের পরিচালনা ব্যয় হয়তো বা লামসাম কিছু নেওয়া হয়, কিন্তু 300-400 টাকা নেওয়া হয়, এটা সঠিক না, এটা আমার জানা নেই। পৌরসভার পার্কিং কর ছাড়া বাড়তি চাঁদা নেয়ার কথা জানা নেই পুলিশের। তবে এই কর্মকর্তা বলছেন অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন। পার্কিং যেহেতু লিগ্যাল, এটা নিতে পারে, কিন্তু পার্কিংয়ের বাইরে 1 টাকাও ওঠানোর কোনো অনুমতি নাই। এই চাঁদাবাজি চক্রের সাথে জড়িত যারা আছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। পাটুরিয়া মানিকগঞ্জ ঢাকা এই রুটে প্রতিদিন বিভিন্ন পরিবহন কোম্পানির প্রায় 1000 গাড়ি চলাচল করে। গাড়ি প্রতি 500 টাকা নেওয়া হলে প্রতিদিন চাঁদা ওঠে 5 লাখ টাকা, যা মাসে দাঁড়ায় 1.5 কোটিতে। ফিরোজ হোসেন, 21 টেলিভিশন। সংবাদে নিচ্ছি বিরতির পর্যায়ে থাকবে। চট্টগ্রামের নালায় ডুবে 5 বছরে 8 মৃত্যু, দুর্ঘটনা বলে দায় সারছে কর্তৃপক্ষ। আপনারা দেখছেন 21 সংবাদ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের শ্রমবাজার অস্থিতিশীল করার অপচেষ্টা করছে একটি মহল। গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশের সাধারণ মানুষের বিক্ষোভকে পুঁজি করে এই অপচেষ্টা চালাচ্ছে তারা। ফ্যাক্টচেক বলছে, সৌদি যুবরাজ সালমানের ছবিতে জুতা নিক্ষেপ ও বিক্ষোভের কারণে গ্রেফতার, শাস্তি, দেশে ফেরত পাঠানো এমন যে বিষয়গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে তার সবই ভুয়া। রিপোর্ট সোহেল সামির। মধ্যপ্রাচ্যে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার। এই অঞ্চলে রয়েছে প্রায় 28 লাখ রেমিটেন্স যোদ্ধা। দেশের মোট রেমিটেন্সের 49% আসে তাদের হাত ধরে। উল্লেখযোগ্য সংখ্যক শ্রমিক রয়েছে সৌদি আরবেও। তবে এই শ্রমবাজারকে অস্থিতিশীল করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে শুরু হয়েছে নানা ষড়যন্ত্র। এটি একটি মিছিলের ছবি। বলা হচ্ছে, এই মিছিল থেকে সৌদি যুবরাজ সালমানের ছবিতে জুতা নিক্ষেপ করা হয়েছে। সারাহ মেহজাবিন নামে আরেকটি ভেরিফাইড ফেসবুকে একটি ভিডিও আপলোড করা হয়। দাবি করা হয়, ইসরায়েল বিরোধী বিক্ষোভ করায় বাংলাদেশের শ্রমিকদের সৌদি আরব থেকে দেশে পাঠিয়ে দেয়া হচ্ছে। ফিরে আসা প্রবাসী সংবাদের সত্যতা যাচাইয়ের সাথে সম্পৃক্ত ফ্যাক্ট চেক বলছে, এগুলোর সবই ভুয়া। এই ঘটনাগুলো সৌদি আরবের সরকার পক্ষ থেকে কোনো ঘোষণা নেই। সৌদি আরব সরকার এই ঘটনার সাথে যোগাযোগ বা যোগসাজশ থাকার কারণে কাউকে পাঠায়নি। এটা সৌদি আরবের একটা সাধারণ ঘটনা এবং এক্সে যে বা এই জিনিসগুলো নিয়ে যে অপপ্রচারগুলো ছড়ানো হচ্ছে সেটা পুরোপুরি হচ্ছে অপতথ্য। মানে মানুষ জেনে, অনেকে আছে জেনে বুঝেই ছড়াচ্ছে, আর বেশিরভাগ মানুষ সেটা বুঝে না বুঝে শেয়ার করে ছড়িয়ে দিচ্ছে। এ ধরনের অপপ্রচারকে অর্থনৈতিক ঝুঁকিতে ফেলার চেষ্টা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। যারা এই বিষয়টা এইভাবে অপপ্রচার করছেন, আমি তাদের কাছে বিনীত অনুরোধ জানাবো, আপনারা যেরকম নিজের ক্ষতি করছেন তেমনি দেশের ক্ষতি করছেন। এটা টোটাল সমাজ এবং পরিবারের জন্য খুবই ক্ষতিকর হবে। প্লিজ প্লিজ আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি, এই কাজগুলো, এমন কাজগুলো দেশের স্বার্থে এবং পরিবারের স্বার্থে এই কাজগুলো কেউ করবেন না। অপতথ্য প্রচার বন্ধে সরকারের এখনই পদক্ষেপ নেয়ার তাগিদও দিয়েছেন তারা। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। বাঁশির গ্রাম হিসেবে পরিচিত কুমিল্লার হোমনা, শ্রীমদ্দি ও ময়মনসিংহের তারাকান্দার নগুয়া গ্রাম। বহু বছর ধরে এই গ্রাম দুটির বাসিন্দারা বাঁশি তৈরির কাজ করেন। সরকারের সহযোগিতা পেলে এই ঐতিহ্যকে আরও এগিয়ে নেওয়া সম্ভব বলছেন সংশ্লিষ্টরা। কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির রনি ও ময়মনসিংহ প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভারতীয় উপমহাদেশে বেশিরভাগ ক্ষেত্রেই বাঁশি তৈরিতে তরলা বাঁশ ব্যবহার করা হয়। কেউ কেউ শখের বশে স্টিল, তামা, পিতল, রূপা, এমনকি সোনার পাইপ দিয়েও বাঁশি তৈরি করিয়ে থাকেন। শত বছর ধরে নানা ধরনের বাঁশি তৈরি হয় কুমিল্লার শ্রীবদ্দিতে। গ্রামের 50টিরও বেশি পরিবারের নারী পুরুষ বাঁশি তৈরি করেন, যা রপ্তানি হয় যুক্তরাষ্ট্র, ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে। দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা যান বাঁশি কিনতে। একটি বাঁশির দাম পড়ে 20 টাকা থেকে শুরু করে 1000 টাকা। আর আমি 20-25 বছর বাঁশি যত প্রকার আছে সবগুলি আমার এই কারখানায় তৈরি হয়। সারা বাংলাদেশে চলে, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, ঈশ্বরদী, ঠাকুরগাঁও, বিদেশ ও মালগাঁও। এটা যদি সরকারিভাবে কোনো পৃষ্ঠপোষকতা তারা পায়, সাহায্য সহযোগিতা পায়, তারা হয়তো আরো স্বাবলম্বী হয়ে উঠবে। শুরুতে শ্রীমদ্দি গ্রামের হিন্দু পরিবার বাঁশি তৈরি করলেও এখন বেশ কয়েকটি মুসলমান পরিবারও এ কাজ করছে। কাঁচামালটা যে বাঁশটা, এটার প্রাপ্যতার কারণে এবং দ্রব্যমূল্যর গতির কারণে এটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এদিকে ময়মনসিংহের তারাকান্দার নগুয়া বাঁশি গ্রাম হিসেবেই পরিচিত। 3 প্রজন্ম ধরে বাণিজ্যিকভাবে বাঁশের বাঁশি তৈরি করে জনপ্রিয়তা পেয়েছেন এই গ্রামের বেশ কয়েকটি পরিবার। বাঁশি তৈরির আয় দিয়ে চলে তাদের সংসার। আমেরিকা দিছি, কানাডা দিছি, জাপানে দিছি, বুঝুন বহুত বাঁশি দিছি আমরা, অন্তত 15-20 হাজার 30 হাজার করে বাঁশি দিছি। এই বাঁশি ঐতিহ্য ধরে রাখার জন্য সরকার যদি তাদেরকে সহযোগিতা করে তাহলে বাংলাদেশে একটি ঐতিহ্য রক্ষা পাবে বলে আমি মনে করি। নারীরাও সংসারের কাজের ফাঁকে এই বাঁশি তৈরি করেন। আমরা ফুলা মানে ওইটা ঐতিহ্যটা ধরে রাখতেছে, এই বড় 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 শিখতেছে। সরকারের সহযোগিতা পেলে এই ঐতিহ্যকে আরও এগিয়ে নেওয়া সম্ভব বলছেন সংশ্লিষ্টরা। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। চট্টগ্রামের নালা, নর্দমা আর খালগুলি যেন মৃত্যু ফাঁদ। 5 বছরে নালায় পড়ে মৃত্যু হয়েছে অন্তত 8 জনের। কিন্তু এর দায় নিতে রাজি নয় নগর কর্তৃপক্ষ। তারা এগুলোকে দুর্ঘটনা বলে দায় এড়াচ্ছেন। চট্টগ্রাম প্রতিনিধি হাসান ফেরদৌসের পাঠানো তথ্যে ডেস্ক রিপোর্ট, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার।
শুক্রবার রাত 8:30টার দিকে চট্টগ্রাম নগরীর কাপাসগোলা এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে নালায় পড়ে যায়। সে সময় ছিটকে নালায় পড়ে যায় 3 আরোহী। মা ও নানিকে উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ 6 মাস বয়সী এক শিশু। গণমাধ্যমের তথ্য বলছে 2023 সাল থেকে এখনো পর্যন্ত নালায় পড়ে 8 জনের মৃত্যু হয়েছে। 2023 সালের 7 আগস্ট পাহাড়তলিতে নালায় পড়ে মারা যান কলেজ ছাত্রী নিপা। 2021 সালের 30 জুন 16 শহর এলাকার চশমা খালে পড়ে অটোরিকশা চালক ও এক যাত্রীর মৃত্যু হয়। একই বছর 25 আগস্ট মুরাদপুরে ড্রেনে পড়ে নিখোঁজ হন এক সবজি ব্যবসায়ী। 2024 সালে নগরীর আসাদগঞ্জে খালে পড়ে মারা যান কলেজ শিক্ষার্থী আজিজুল হাকিম। এত মৃত্যুর পরেও নিরাপদ হয়নি নগরীর ঝুঁকিপূর্ণ নালা ও খালপাড়। কাগজে কলমে প্রকল্প বাস্তবায়নের গল্প শোনালেও সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় চট্টগ্রাম মহানগরী। আর এজন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিও সহ সিটি কর্পোরেশনকে দুষছেন নগর পরিকল্পনাবিদরা। চট্টগ্রাম সিটি মেয়র বলছেন, নালা ও খালগুলো চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের। খাল নালার সংস্কারে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ বাস্তবায়ন করছে 4 প্রকল্প, যার জন্য বরাদ্দ 14,349 কোটি টাকা। এরই মধ্যে খরচ হয়েছে 8,312 কোটি টাকা। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশের পাওনা পাকিস্তানের মিটিয়ে দেওয়া উচিত বলছেন বিশ্লেষকরা। উন্মুক্ত কারাগারের উদ্যোগ, বন্দীদের সম্পৃক্ত করা হবে উৎপাদনমুখী কাজে। মানিকগঞ্জে বাসে চাঁদাবাজি আগে করতেন মামা, এখন করছেন ভাগিনা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv এই চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে।